বিস্ফোরণের আগে 20 লক্ষ টাকা জোগাড় করা হয়েছিল। এই টাকা জোগাড় করেছিল উমার, মোজাম্মিল, আদিল, শাহিনরা। পরে 20 লক্ষ টাকা দেওয়া হয় উমারকে। 3 লক্ষ টাকার এনপিকে সার কিনেছিল উমার। অর্থাৎ টাকা জোগাড় করার কাজ চলছিল। মৈত্রী আরো ডিটেলে জানাবে। মৈত্রী, দেখো, এনপিকে সার এটা কিন্তু খুবই পোটেন্ট এবং এটা খুব ইন্টারেস্টিং একটা জায়গায়। এনপিকের পুরো অর্থ হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। এই তিনটি অত্যন্ত পরিচিত এনপিকে সার এবং ফার্টিলাইজার হিসেবে খুব পরিচিত এবং কার্যত খুব একটা যে সহজে পাওয়া যায় সেটা নয়, কিন্তু বাজারে সহজলভ্য এবং পাওয়া যায়। এবং সেই সার থেকেই আদতে বোমা বানানোর চেষ্টা করছিল ওমর, তেমনটাই তদন্তকারীরা জানতে পেরেছে। এবং এই বোমা বানানোর চেষ্টা এবং তার যে রসদ, সেটার জন্যই কিন্তু এই 20 লক্ষ টাকা তোলা হয়েছিল এবং সেখান থেকে 3 লক্ষ টাকা দিয়ে সার কিনেছিল ওমর। এমনটাই কিন্তু এখনো পর্যন্ত তদন্তকারীদের নজরে উঠে এসেছে। মিমি, মৈত্রী, আরো একটা বিষয়, এই যে দুজনের মধ্যে ঝামেলা হয়েছিল, এই এনপিকে সার দিয়ে আইইডি তৈরির ছক ছিল, উমার মোজাম্মিলের মধ্যে টাকা নিয়ে বচসা বেঁধেছিল, সেটা কেন? দেখো, দুপক্ষের মতামতের কিছু অমিল হয়েছিল। দেখুন, আমরা এর আগেও দেখেছি যে ওমর অনেক বেশি কট্টরপন্থী ছিল এবং মোজাম্মিলের ক্ষেত্রে যদিও মোজাম্মিল অনেক বেশি হার্ডকোর ছিল। এবং যেটা জানা যাচ্ছে যে ওমর এই ধরনের বোমা তৈরির ক্ষেত্রে তার একটা স্পেশালিটি গ্রো করেছিল এবং সেই জায়গা থেকেই কিন্তু দুপক্ষের মতের অমিল এবং দুজনের মধ্যে ঝগড়া হয়, এরকম তথ্যও কিন্তু এখনো পর্যন্ত তদন্তকারীদের হাতে উঠে এসেছে। ধন্যবাদ মৈত্রী, তোমার থেকে আরো আপডেট আমরা নিতে থাকবো। সময় যত গড়াবে ততই আরো অনেক তথ্য উঠে আসবে সামনে। দিল্লিতে আত্মঘাতী জঙ্গি উমর নবী, সেই বিষয়টা নিশ্চিত করা গেছে, কারণ গাড়িতে উদ্ধার হয়েছে যে দেহাংশ, তার সঙ্গে ডিএনএ পুরোপুরি ম্যাচ করেছে। উমরের মা এবং ভাইয়ের সঙ্গে ডিএনএর 100% মিল। দাঁত, হাড়, কাপড়ের টুকরোর সঙ্গে ডিএনএ ম্যাচ করেছে। এখনো পর্যন্ত 9 জনের দেহ শনাক্ত হয়েছে। বারবার পাকিস্তানের মাটিতে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে ভারত, ধ্বংস করে দিয়েছে জঙ্গিদের ঘাঁটি। এবার কি সেই সার্জিক্যাল স্ট্রাইকেরই পাল্টা সার্জিক্যাল হামলা চালালো পাক জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদ? সেই কারণেই কি বেছে বেছে কাজে লাগানো হলো ডাক্তারদের? যখনই ভারতের মাটিকে রক্তাক্ত করেছে পাকিস্তান, তখনই তার জবাব দিয়েছে ভারতের সেনাবাহিনী সার্জিক্যাল স্ট্রাইক করে। ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পাল্টা দিতেই কি সার্জিক্যাল হামলার ছক কষল পাক জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদ। দিল্লি বিস্ফোরণের পর এমনই প্রশ্ন ঘোরাফেরা করছে গোয়েন্দা মহলে। সার্জিক্যাল স্ট্রাইক এমন ভাবে অভিযান চালানো হয় যাতে শুধুমাত্র টার্গেট ধ্বংস হয়, আশপাশের এলাকায় কোনো ক্ষতি হয় না। যেভাবে শরীরে অস্ত্রোপচার করেন ডাক্তাররা, যেখানে সমস্যা শুধুমাত্র সেখানে অস্ত্রোপচার, শরীরের বাকি অংশে হাত দেওয়া হয় না। এখনো পর্যন্ত পাকিস্তানের মাটিতে একাধিকবার সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে ভারত। 2016 সালে কাশ্মীরের উড়ি সেনা ছাউনিতে হামলা চালায় জৈশ জঙ্গিরা। 19 জন জওয়ানের মৃত্যু হয়। 9 দিন পর নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করে ভারতীয় সেনা। জঙ্গিদের লঞ্চ প্যাড ধ্বংস করে সেনা। 2019-এ কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ এর কনভয়ে হামলা চালায় জৈশ জঙ্গিরা। 40 জন জওয়ানের মৃত্যু হয়। 13 দিন পর পাকিস্তানের বালাকোটে জৈশের ক্যাম্পে সার্জিক্যাল স্ট্রাইক করে ভারতীয় বায়ুসেনা, গুড়িয়ে দেয় ক্যাম্প। 2025 কাশ্মীরের ওয়েসারান ভ্যালিতে পর্যটকদের হত্যা করে জঙ্গিরা। 2 সপ্তাহ পরে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি টার্গেট করে হামলা চালায় ভারত, ধ্বংস করে দেয় জঙ্গিদের ডেরা। যার মধ্যে গুরুত্বপূর্ণ দুটি জায়গা পাকিস্তানের বাহওয়ালপুর
এবং মুরিদকে। ভাওয়ালপুরে জৈশের হেডকোয়ার্টার, মুরিদকেতে লস্করি তৈবার সদর দপ্তর। এই দুই জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় ভারতীয় সেনা। একের পর এক সার্জিক্যাল স্ট্রাইক, এরই পাল্টা এবার সার্জিক্যাল হামলা। দায়িত্ব তাদের কাঁধে যারা সার্জারি করে, অর্থাৎ ডাক্তার। দিল্লি বিস্ফোরণের ঘটনায় নাম জড়িয়েছে একের পর এক ডাক্তারের। আত্মঘাতী জঙ্গি উমর নবী নিজে ডাক্তার, জৈশের ফরিদাবাদ মডিউলের সদস্য। এই মডিউলের সঙ্গে যুক্ত আরো 5 ডাক্তারদের এখনো পর্যন্ত গ্রেফতার করেছে পুলিশ। আদিল আহমেদ রঠে, সাজ্জাদ আহমেদ, মুজাম্মিল শাকিল, শাহিন সৈয়দ এবং তাজমুল মালিক। দিল্লি বিস্ফোরণের ডাক্তার জঙ্গিদের এই দল অর্থাৎ ডি কোম্পানিকে কাজে লাগিয়েছে পাক জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদ। নিউজ 18 বাংলা। জঙ্গিদের মহিলা বস, হরিয়ানার ফরিদাবাদের আল ফালা হাসপাতালের ডাক্তার শাহিন সৈয়দকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতে জৈশের হয়ে মহিলা জঙ্গি নিয়োগের দায়িত্বে ছিল এই শাহিন। শাহিন সৈয়দ দিল্লি বিস্ফোরণের পর শিরোনামে উঠে আসা চিকিৎসক। হরিয়ানার ফরিদাবাদের আল ফালা হাসপাতালের এই চিকিৎসক ইতিমধ্যেই গ্রেফতার। কোনো সাধারণ জঙ্গি নয় এই শাহিন সৈয়দ, জঙ্গিদের বস। গোয়েন্দারা জানতে পেরেছেন ভারতে পাক জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের হয়ে মহিলা জঙ্গি নিয়োগের দায়িত্ব ছিল শাহিনের উপর। শাহিনই মহিলাদের মগজ ধুলাই করত, তারপর তাদের নির্দিষ্ট মিশনে পাঠাতো। শাহিনকে নিয়োগ করেছিল জৈশের প্রতিষ্ঠাতা মাসুদ আজাহারের বোন সাদিয়া আজাহার। সাদিয়ার স্বামী ইউসুফ কান্দাহার বিমান ছিনতাইয়ের সঙ্গে জড়িত। অপারেশন সিঁদুরের সময় বাহওয়ালপুরে জৈশের ঘাঁটি ধ্বংস করে দেয় ভারতীয় সেনা। মাসুদ আজাহারের পরিবারের অনেকের সঙ্গে ইউসুফেরও মৃত্যু হয়। শাহিন ডিভোর্সি, একসময় ঘর সংসার সন্তান সবই ছিল, কিন্তু পরিবারের দাবি বেশ কয়েক বছর বাড়ির সঙ্গে যোগাযোগ নেই তার। शादीशुदा थे और आराम से रह रहे थे, 2 बच्चे भी थे। कितने साल आपकी शादी हो गई थी उनके साथ? 9 years। क्या वजह थी आपकी डिवोर्स हुआ उनके साथ? वो बाहर जाना चाह रही थी। एक बार मेरे से जिक्र किया, मैंने कहा यार यहाँ रहना ज्यादा सही है, यहाँ पे रिलेशन है हम लोगों के सबसे। जांच करी, पूरा घर को खंगाला, देखा वाला, उनको कुछ नहीं मिला। कुछ लेकर भी गए साथ में? नहीं, लेके कुछ नहीं। इस तरह की वो गतिविधियों में जो लिप्त कहा जा रहा है, वो बातें हो रही हैं जिस तरह की, तो मुझको तो विश्वास नहीं है। घर में आना जाना नहीं था उनका। फरीदाबाद में बहन कब चली गई, दिल्ली से बम ब्लास्ट से जोड़ा जा रहा है इस मामले को, कब गई वो तो नहीं मालूम। গত কয়েক বছর ধরে শাহিনের ডেরা হরিয়ানার ফরিদাবাদের আল ফালা হাসপাতাল। শাহিনের এক সহকর্মীর কথায় তার আচরণ শুরু থেকেই অদ্ভুত। বিশ্ববিদ্যালয়ের কোনো নিয়মের পরোয়া করত না, যখন তখন কাজ ছেড়ে বেরিয়ে যেত, অনুমতি নেওয়ারও প্রয়োজন বোধ করত না। শাহিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা হয় কর্তৃপক্ষের কাছে। শাহিন আগে কি করত, কোথায় কাজ করত, বারবার জানতে চেয়েও কোনো তথ্য মেলেনি। শাহিনের চলাফেরা নিয়ে অনেক অধ্যাপকই সন্দেহ করতেন। বিশ্ববিদ্যালয়ের ল্যাবে যেসব রাসায়নিক আনা হতো তার তালিকা তৈরির দায়িত্বে ছিল শাহিন। আচরণ নিয়ে সন্দেহ থাকলেও সহকর্মী যে জঙ্গিদের নেতা তা ভাবতেও পারছেন না আল ফালার অধ্যাপকরা। পরিচয় গোপন এবং গোপনীয়তা রক্ষার চেষ্টা এই মডিউলের বাকি সদস্যদের মধ্যেও ছিল। ফরিদাবাদের ডাক্তার মুজাম্মিলের সূত্র ধরেই শাহিনকে গ্রেফতার করে পুলিশ। এই মুজাম্মিল ভাড়া থাকত ফরিদাবাদেরই একটি বাড়িতে। বুধবার সেখানে পৌঁছয় নিউজ 18 বাংলা। ভাড়া বাড়ির মালিক হাজি মাদ্রাজি জানিয়েছেন, বাড়ি ভাড়া নেওয়ার সময় নিজের পুরো নামটাও বলেনি মুজাম্মিল। পরিচয় হিসেবে শুধুমাত্র ডাক্তার আল ফালা লিখে দেয়। ये उसी का हैंडराइटिंग? उसी के हाथ की है। अच्छा, उसी ने लिखा है। अच्छा, उसके साथ और कोई आया? कोई भी नहीं था।